কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারাও জানেন আমাদের এই প্রজন্মের থেকে আমাদের বাবা কাকা দাদু ঠাকুমাদের শরীরের কলকবজা অনেক শক্তপোক্ত ছিল, কারণ একটাই যে পুষ্টিকর খাবার খেতেন তারা। গুরুজনদের মুখেই তো আমরা শুনেছি যে ক্ষেতের সবজি কাঁচা কাঁচা চিবিয়ে নাকি খাওয়া যেত। আর এখনকার অবস্থাটা দেখুন, ভেজাল খেয়ে খেয়ে শরীরের 12টা বেজে যাচ্ছে। আপনারাই বলুন না, ফুলকপি বা মটরশুঁটির আগের মতো সেই স্বাদ কি আছেন, নাকি সেই সুঘ্রাণ আর পান আপনি ভাতে পাবেন না। চাল গমের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে বিষ, পুষ্টির উপাদানগুলোই হারিয়ে যাচ্ছে। আমাদের রাজ্যে কৃষি বিজ্ঞানীরা 50 বছরের ধান চাল নিয়ে একটা সমীক্ষা চালিয়েছেন। ভয়ঙ্কর রিপোর্ট উঠে এসেছে তাদের, দেখাবো আপনাদের। ভাত ছাড়া বেশিরভাগ বাঙালির একটা দিনও চলে না, তবে স্বাস্থ্য রক্ষায় এখন অনেকেই রুটিতে অভ্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু এক থালা ভাত হোক বা দুটো গরম রুটির মধ্যেই যে বিপদের হাতছানি রয়েছে, সেই তথ্য এবার হাট হলো। আমাদের কাকা জ্যাঠারা যে চাল গম খেতেন তার অর্ধেক পুষ্টিও আমাদের পেটে ঢুকছে না, উল্টে জমছে বিষ। ভারতে উৎপাদিত চাল এবং গমের বিভিন্ন জাত প্রয়োজনীয় স্বাস্থ্যবান্ধব খনিজগুলো হারিয়েছে, তার বদলে পরতে পরতে জমেছে বিষাক্ত উপাদান। এমনই বিপদবার্তা দিলেন কৃষি বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে ভয়ঙ্কর মাত্রায় পুষ্টিগুণ কমেছে চাল গমের। বাংলার একদল বিজ্ঞানী গবেষক 1960 থেকে 2010 পর্যন্ত 50 বছরে যেসব ধান ও গমের ব্যাপক চাষ হয়েছে তাদের নমুনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালায়। পরীক্ষায় দেখা গেছে এখন যে ধান গমের চাষ হচ্ছে তাতে ক্যালসিয়াম, আয়রন এবং জিঙ্ক সহ প্রয়োজনীয় উপাদানগুলির ঘনত্ব মাত্রাতিরিক্ত কম। 1960 সালের তুলনায় 19 থেকে 45% কম। খুঁটিনাটি পরীক্ষায় দেখা গেছে 2000-এর দশকে চাষ করা ধানে গড় ক্যালসিয়ামের মাত্রা 1960-এর দশকের তুলনায় 45% কম ছিল। আয়রনের মাত্রা ছিল 27% কম, জিঙ্কের মাত্রা ছিল 23% কম। 2010-এর দশকে চাষ করা গমে ক্যালসিয়ামের মাত্রা 50 বছর আগের তুলনায় 30% কম, আয়রনের মাত্রা 19% এবং জিঙ্কের মাত্রা 27% কম। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রয়োজনীয় খনিজের মাত্রা কমে আসাটা স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে, কারণ হাড় গঠনের জন্য ক্যালসিয়াম, হিমোগ্লোবিনের জন্য আয়রন এবং প্রজনন ও স্নায়ুবিক স্বাস্থ্যের জন্য জিঙ্ক গুরুত্বপূর্ণ। 5 দশকে কি এমন হলো যে এদেশে ধান গমের পুষ্টিগুণে এত বিশাল বদল ঘটে গেল? কৃষি বিজ্ঞানীদের বক্তব্য, সবুজ বিপ্লবের লক্ষ্য ছিল সংকর প্রজাতির ফসল তৈরি করা। এই প্রজাতির শস্যের ফলন যেমন বেশি, তেমনি কীট প্রতিরোধক। তার ফলে দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে ঠিকই, কিন্তু শস্যের পুষ্টিগুণের দিক থেকে সেভাবে নজর দেওয়া হয়নি। বিপত্তি ঘটেছে সেখানেই। যে হাইব্রিড যে বিষয়টা রয়েছে, এবং হাইল্ডিং ভ্যারাইটি যেগুলো রয়েছে, সেই হাইল্ডিং ভ্যারাইটি, ইভিন কি হাইব্রিড ভ্যারাইটির মধ্যেও সেইগুলোকে সেই পরিমাণে দেখা যাচ্ছে না। সেই জন্য আমাদের এর সাথে যেটা দরকার, আমরা যখন ব্রিডিং টেকনিকগুলো যখন করি, তখন সেটাকে যেন আমাদের যে ট্র্যাডিশনাল যে সমস্ত ভ্যারাইটিগুলো ছিল, সেই ট্র্যাডিশনাল ভ্যারাইটিগুলো আর কি, সেই ভ্যারাইটিগুলোর সাথেই হচ্ছে গিয়ে ব্রিডিংয়ের ব্যাপারটাকে ভাবা উচিত। শুধু পুষ্টিগুণ কম হলেও না হয় মেনে নেওয়া যেত, না হয় শরীরে পুষ্টি একটু কম ঢুকবে, কিন্তু বিপদ তো অন্য জায়গায়। বাংলার কৃষি বিজ্ঞানীদের করা সমীক্ষায় দেখা গেছে সারা দেশে চাষ করা কিছু জনপ্রিয় ধানের দানায় 6 দশকের শস্যের তুলনায় প্রায় 16 গুণ বেশি আর্সেনিক এবং 4 গুণ বেশি ক্রোমিয়াম আছে। মানে প্রতিদিন ভাতের সঙ্গে আমাদের পেটে আক্ষরিক অর্থে বিষ ঢুকছে। আর্সেনিক শরীরের সমস্ত সিস্টেমকে আক্রমণ করে, ক্ষতিগ্রস্ত হয় কিডনি, লিভার ও ফুসফুস, হতে পারে ক্যান্সারও, বেড়ে যায় হার্ট অ্যাটাকের সম্ভাবনা, হাতে বা পায়ের অংশ পচে যেতে পারে, সংক্রমণ ঘটে শরীরের নার্ভাস সিস্টেমেও। বাংলায় শতাধিক ব্লকে ভূগর্ভস্থ জলে আর্সেনিক দূষণ নিয়ে বহুবার উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানী ও গবেষকরা। তাদের মতে সেই জল তুলেই চাষ করার ফলে বিপদ বাড়ছে। এবার ওই শিল্পাঞ্চল থেকে যা সমস্ত বিষাক্ত পদার্থগুলো বার হয় তা কিন্তু ক্রমশ আমাদের বছরের পর বছর এই মাটির সঙ্গে মিশে বা জলের সঙ্গে মিশে সেটা আমাদের ফলিত ফসলের মধ্যেও চলে আসে।
আমাদের ফলিত ফসল যখন সেই জল শোষণ করে চাষবাসের সময়, বা মাটি থেকে যে সমস্ত খনিজগুলো তারা শোষণ করে, সেই সমস্ত খনিজ ওই পদার্থগুলোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে আর্সেনিক, ক্যাডমিয়াম আর লেডের মতো বিষাক্ত সব পদার্থ, যার ফলে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রকমের রোগ ঘটতে পারে। এই যে কম্পোজিট খাবারের ব্যাপার, তাতে কিন্তু ফুড নিউট্রিশনাল সিকিউরিটির সাথে আমাদের হেলথ সিকিউরিটি যে বিষয়টা, সেটাও কিন্তু হচ্ছে গিয়ে এনশিওর করা যাবে। এবং এই জন্যে আমাদেরকে দেখতে হবে যে পেস্টিসাইড বা ইনসেকটিসাইড কতটা কম করা যায়, মাটির নিচের জল কত কম ব্যবহার করে মাটির ওপরের জল কত বেশি পরিমাণে ব্যবহার করা যায়। আশঙ্কার বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রীয় কৃষি গবেষণা সংস্থার কানে তুলেছেন বাঙালি গবেষকরা। অনেকেই বলছেন এই বিপদ থেকে রক্ষা পেতে আরও একটা কৃষি বিপ্লবের প্রয়োজন হয়ে পড়েছে আমাদের দেশে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।